চলো এবার দেখে নিই আমরা আমাদের এক্সামের সিলেবাসটা কেমন হবে। আমরা জানি আমাদের কাছে দুটো এক্সাম হচ্ছে, একটা 9-10-এর, একটা 11-12-এর। যারা 11-12-এর জন্য পরীক্ষা দিচ্ছ তারা শুধুমাত্র ফিজিক্সের পরীক্ষা দিচ্ছ, আর যারা 9-10-এর জন্য পরীক্ষা দিচ্ছ তোমরা নিশ্চয়ই রুলস জানো। ফিজিক্স কেমিস্ট্রি দিতে হচ্ছে বা যা কম্বিনেশনে যাচ্ছ। আমি ধরে নিচ্ছি যে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি দিচ্ছ, তার মানে সেক্ষেত্রে তোমার 9-10-এর জন্য ফিজিক্স, ওকে, 9-10-এর জন্য তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো থাকছে। তাহলে তুমি শুধু এই ক্লাসটাতে বা আমাদের এখানে শুধু ফিজিক্স পাবে। এইবার প্রশ্নটা হলো, ফিজিক্স অনার্স এর সাথে মানে 11-12-এর সাথে 9-10-এর অংশের ডিফারেন্স কি? সিলেবাসটাকে যদি একটু মাইনিউটলি খেয়াল করো তাহলে দেখতে পারবে এই আমাদের ফিজিক্সের সিলেবাসের সাথে কিন্তু অন্যান্য সাবজেক্টের কিছু ডিফারেন্স আছে। যেমন যদি তুমি বাংলা বা ইংলিশ বা অন্য কোনো সাবজেক্টে যাও, সেই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে দেখবে হয়তো কখনো কখনো টপিক আলাদা। আর আমাদের ফিজিক্সের সিলেবাসের সমস্যাটা, মানে সমস্যা বলবো না, একটা সুবিধা বলতে পারো, যে আমাদের 11 to 9-10-এর কোন একটা টপিকে ঠিক যতটা থাকে, 11-12-এ গিয়ে ওই টপিকের ওই জায়গা থেকে শুরু করে আরো এক্সটেন্ড করে কিছুটা এক্সট্রা থাকে। তাহলে আমরা আমাদের ক্লাসগুলো কিভাবে এগোবো? আমরা আমাদের ক্লাসগুলোতে মূলত এগোবো, আমরা প্রথমে এই পর্যন্ত আসব, মানে 9-10 অংশটা কমপ্লিট করব। তারপর যারা 9-10-এর পরীক্ষা দিচ্ছ তারা ঠিক ওই পর্যন্ত দেখবে, আর যদি ইন্টারেস্ট থাকলো পরেরটাও দেখতে পারো। আর যারা 11-12-এর পরীক্ষা দিচ্ছ ওর যে এক্সটেন্ডেড পার্টটা, তারা সেই অংশটা দেখে নিলে, তাহলে তোমাদের একটা টপিক কমপ্লিট হলো। যেমন একদম শুরুতে মনে করো তোমাদের সিলেবাসে দেখবে একদম ফার্স্ট পেজেই দেখবে ভেক্টরের কথা আছে। আমি সিলেবাসের টপিক ওয়াইজ প্রত্যেকটা কথা বলছি, আপাতত একটা দুটো এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো ভেক্টর, এই ভেক্টরের তুমি যখন 11-12-এ কি আছে যদি দেখতে চাও, বা 9-10-এ কি আছে যদি দেখতে চাও, দেখবে 9-10-এর ক্ষেত্রে ভেক্টরের খুব বেসিক জিনিসগুলো করতে হবে। বেসিক জিনিস বলতে কি কি? ভেক্টরের এই ডেফিনেশন, এক্সাম্পল, তারপর তুমি চলে যাও ভেক্টরের যে সমস্ত অ্যালজেব্রা, যেগুলো মানে ভেক্টর অ্যাডিশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন, ডট ভেক্টর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো কিছু অ্যাপ্লিকেশন। এখানে স্টপ। ভেক্টরের ক্ষেত্রে 9-10-এর জন্য এই পর্যন্ত স্টপ। তাহলে 11-12-এ ভেক্টরের কি আছে? 11-12-এ তোমার এর সাথে আরো কিছু পার্ট অ্যাড হবে। এবার যারা 11-12-এ পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এই অংশটা পড়তেই হবে। এই অংশটা পড়ার পর তোমরা এক্সট্রা কি পড়ছো? তোমরা এক্সট্রা পড়ছো, এবার চলে আসো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, তার বিভিন্ন থিওরাম, এইগুলো। তোমাদের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এখানে কিছু এক্সট্রা পড়তে হচ্ছে। তাহলে এটা হলো যেমন ভেক্টরের জন্য বললাম, তেমন আরো কিছু এক্সাম্পল বলি। ধরো একটা টপিক বলছি, ধরো গ্র্যাভিটেশন। এই গ্র্যাভিটেশনের মধ্যে কি আছে? গ্র্যাভিটেশনে যারা 9-10-এর জন্য পরীক্ষা দিচ্ছ তারা গ্র্যাভিটেশন থেকে কি পড়বে? তারা গ্র্যাভিটেশনের থেকে পড়বে হলো লজ অফ গ্র্যাভিটেশন, যেটা মানে মহাকর্ষ সূত্র। এখান থেকে শুরু করে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে অভিকর্ষজ ত্বরণ, বড় হাতের জি মানে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এই জি এর ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জেস গুলো। জি এর চেঞ্জ মানে ওই হাইটের সাথে চেঞ্জ, ডেপথের সাথে চেঞ্জ, তারপর আহ্নিক গতির সাথে চেঞ্জ। আচ্ছা, এখান থেকে চলে যাবে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, তারপর চলে যাবে আর্টিফিশিয়াল স্যাটেলাইটে যাবে, আর্টিফিশিয়াল স্যাটেলাইটেরই একটা পার্ট হলো জিওস্টেশনারি স্যাটেলাইট, করে তোমরা এখানে গিয়ে স্টপ করবে। এবার যারা 11-12-এর পরীক্ষা দিচ্ছ তারা কি করবে? তারা কিন্তু এই পর্যন্ত করবে। আচ্ছা, এখানে একটা কেপলারস লটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটাও পড়তে হবে। এবার যারা 11-12-এ যাচ্ছ
11-12 গেলে তোমরা এই পর্যন্ত তো পড়লে, পড়ার পর এরপর তোমাদের এক্সট্রা কি আছে? তোমাদের এরপর এক্সট্রা যেটা আছে সেটা হলো লাস্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট হলো, কেপলারস ল হলো, আর 11-12 দেখবে তোমাদের আছে হলো কিছু পার্টিকুলার অবজেক্ট, যেমন ধরো শেল, কিংবা ধরো সলিড স্ফিয়ার, তাছাড়া কিছু সিমেট্রিক্যাল শেপ, যেমন ধরো লাইন হতে পারে কিংবা কোনো ডিস্ক হতে পারে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট শেপগুলো বললাম, এদের জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই জিনিসগুলো তাদের জন্য এক্সট্রা পড়তে হচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে একটা জিনিস আমাদের কাছে মোটামুটি এই দুটো টপিক দিয়েই তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হলো যে আমরা 9-10 জন্য যে অংশটুকু পড়বো সেটা কিন্তু 11-12 জন্যও কমন। আর 11-12 তাহলে এক্সট্রা কি আছে, ওই কমন পার্টটা শেষ করার পর বাকি অংশটা হলো 11-12 এক্সট্রা। আচ্ছা, এবার চলে আসি ল্যাঙ্গুয়েজ। কোন ল্যাঙ্গুয়েজে আমরা পরীক্ষা দেবো? আমাদের মোটামুটি যা ওয়েস্ট বেঙ্গলের সিস্টেম, আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করি, মানে যাদের পাসে বা মাইনরে থাকে বা 9-10 জন্য যারা পরীক্ষা দেবো, তারা কিন্তু আমরা ফিজিক্স সাধারণত বাংলাতেই পরীক্ষা দিই বা বাংলাতেই পড়ি। আর যারা ফিজিক্স অনার্সে করে, মানে 11-12 যারা পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্স ইংলিশে হয়, ইংলিশ বাংলাতেও হয়, কিন্তু এই সাবজেক্টে বা অনার্সের ক্ষেত্রে সমস্ত বুকস বা যা কিছু আছে সব ইংলিশে অ্যাভেলেবেল, সেজন্য আমরা সব ইংলিশ মিডিয়ামেই পড়ে থাকি। তাহলে আমরা যখন পড়াবো আমাদের ক্লাসে, তখন আমরা কিভাবে কোনটা কোন ল্যাঙ্গুয়েজে বলবো? খেয়াল করো, এই 9-10 এর জন্য যে অংশটা আছে, এই 9-10 এর জন্য যে অংশটা, এই অংশটা যখন আমরা পড়ানোর সময় আমরা ল্যাঙ্গুয়েজ ফলো করব দুটো, বেঙ্গলি এবং ইংলিশ, দুটোই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। এবং এই দুটো ল্যাঙ্গুয়েজে এই অংশটাতে যখন করছি, তখন 9-10 যারা আছে তাদের জন্য ক্লিয়ার হলো, আর যারা 11-12 আছে তাদের জন্য হলো। আর এরপর দেখো, এই 9-10 এর পার্ট শেষ করার পর যে পার্টটা এক্সট্রা আছে ফর 11-12, তাদের পার্টটাতে আর বাংলার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট তাদের পার্টে যে সিলেবাসে যে জিনিসগুলো আছে সেগুলো বাংলায় কোথাও পাবেও না, তোমরা নিশ্চয়ই ইংরেজিতেই করবে। তাহলে এই অংশটা তোমাদেরকে ইংরেজিতেই বলা হবে, আর এই অংশটাতে প্রত্যেকটা টপিককে টার্মগুলো অ্যাটলিস্ট বাংলা এবং ইংরেজিতে দুভাবেই বোঝানো হবে। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আমাদের ক্লাস প্যাটার্নটা কি হতে চলেছে। আচ্ছা, ক্লাস প্যাটার্নের পর এবার আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ সিলেবাসে যাই, গিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি যে কি কি আছে না আছে। দেখো, আমাদের কাছে এখন যেটা এখানে রয়েছে সেটা হলো 11-12 এর জন্য যে সিলেবাসটা, আর আমার কাছে আমার হাতেই একটা 9-10 এর সিলেবাস অংশটা আমার হাতে আছে। আমি তোমাদেরকে 9-10 আর 11-12 এর প্রত্যেকটা সিলেবাসকে কম্পেয়ার করে বুঝিয়ে দেবো কোন অংশটা আমাদের কি কি পড়তে হবে। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট বলে রাখি, যারা 11-12 পরীক্ষা দেবে তারা নিশ্চয়ই জানো বই খাতা নিশ্চয়ই খুব আমাদের কমই থাকে, কারণ আমাদের 11-12 এর ক্ষেত্রে প্রত্যেকটা টপিক ওয়াইজ এক একটা বই হয়, বইগুলোর অনেক দাম। খুব পয়সাওয়ালা লোকজন হলে হয়তো বইগুলো কেনে টেনে, তো আমরা সাধারণত ওই বইগুলো কিনিনি। আমরা যদি পুরো গ্রাজুয়েশন অনার্সে কমপ্লিট করতে গেলে ফিজিক্সের ক্ষেত্রে হয়তো গোটা 20-25 হাজার 30 হাজারেরও বেশি টাকার বই কিনতে হতো, তো সেটা তো আমরা করিনি। তাহলে আমরা কি করেছি, একটু মনে করো আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা বই কিনতাম, তার সাথে সাথে বাকিগুলো হয়তো কারো থেকে জেরক্স করতাম, কারো থেকে নোটস নিতাম, এভাবেই আমরা সব চালিয়েছি। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমাদের টপিক ওয়াইজ কিভাবে হবে? আসলে দেখো, এখানে আমাদের যখন ক্লাসগুলো চলবে, প্রত্যেকটা যে পিপিটি গুলো থেকে তোমাদেরকে বোঝানো হবে, প্রত্যেকটা অংশতেই আমাদের কাছে যতটুকু আছে সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট তোমাদের পড়ার জন্য। মানে তার জন্য তোমাকে আলাদা করে খুব কষ্ট করে তুমি বই দেখতেই পারো, তোমার ইন্টারেস্ট থাকলে নিশ্চয়ই দেখতে পারো, কিন্তু আমাদের SLST 2025 এর জন্য আমাদের কাছে যা মেটেরিয়াল আছে, তোমরা যেটা দেখতে পাবে সেটা মোর দ্যান এনাফ। ওকে, আচ্ছা তাহলে চলো একবার যাই দেখি সিলেবাসের দিকে। আচ্ছা,
এটা 11-12 এর জন্য দেখতে পাচ্ছ একদম শুরুতে আছে স্কেলার ভেক্টর, ইউনিট ভেক্টর, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ভেক্টরস, অ্যানালিটিক্যাল মেথড, প্রোডাক্ট অফ টু ভেক্টরস, ভেক্টর অ্যানালাইসিস, ম্যাট্রিসেস। আচ্ছা, এইটাই যদি তোমরা চলে আসো হলো 9-10 এর জন্য কি আছে। 9-10 এর জন্য এই ভেক্টর অংশকে হ্যাঁ শুধু একটা লাইন লেখা আছে ভেক্টরের, রিভিউ অফ এলিমেন্টারি ভেক্টর অ্যালজেব্রা। এই রিভিউ অফ এলিমেন্টারি ভেক্টর অ্যালজেব্রা মানে কিন্তু ভুল করে এটা ভেবে থেকো না যে ওটা এক লাইন মানে একটুখানি, একদমই না। এই রিভিউ অফ এলিমেন্টারি ভেক্টর অ্যালজেব্রা মানে কিন্তু তোমার এইখান থেকে শুরু করে এই অ্যালজেব্রার মধ্যে ভেক্টর অ্যাডিশন পড়ছে, ভেক্টর সাবট্রাকশন পড়ছে, প্রোডাক্টও পড়ছে, ওকে, ভেক্টর অ্যানালিসিসও পড়ছে। তার মানে এই অংশটা হলো তোমার 9-10 এর জন্যও থাকছে। তাহলে এইটা আবার কি জিনিস, এইটাকে একবার তোমরা মনে করো যারা অনার্স করেছো ফিজিক্সে, তোমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্স বলে একটা টপিক থাকতো। যাদের ফিজিক্স অনার্স নেই তাদের কাছে মনে হতে পারে ম্যাট্রিক্স তো ম্যাথামেটিক্স এর সাবজেক্ট, ফিজিক্সে কেন পড়বো। একদমই না, ম্যাট্রিক্সটা হলো ম্যাথামেটিক্যাল ফিজিক্স এর একটা অংশ। তাহলে সে কারণে এই ম্যাট্রিক্স কিন্তু পড়তে হচ্ছে আমাদের, ওকে। তাহলে ভেক্টরের ব্যাপারটা বোঝানো গেল। তাহলে ভেক্টরের এই অংশটুকু আমরা তাহলে কি হচ্ছে কমন পড়ছি, এক্সট্রা অংশ যেটা আছে ডাইভারজেন্স, কার্ল, স্টোকস থিওরেম, হ্যানা ত্যানা যা যা আছে সেগুলোকে 11-12 এর জন্য যতটুকু এক্সট্রা উইথ মেটেরিয়াল পড়ে নিচ্ছি। আচ্ছা, এরপরের টপিকে দেখো। আচ্ছা, একটু বলে নি, তোমাদের প্রথম দিকে যখন দেখছো সিলেবাসটা, স্কেলার ভেক্টর, স্কেলার ভেক্টর মানে হলো বেসিক ডেফিনেশন গুলো। এবার এই বেসিক ডেফিনেশন থেকে কেমন কোশ্চেন হতে পারে বলতে পারো যে এটা আবার কি। এখানেও খুব মজার ব্যাপার আছে, বেশ কিছু এক্সেপশনাল কিছু কোশ্চেন হয় এখান থেকে। একটা এক্সাম্পল বলি, বলো তো স্কেলার সরি ইলেকট্রিক কারেন্ট, এখানে লিখি ইলেকট্রিক সরি ইলেকট্রিক কারেন্ট বাংলাতে আমরা যাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলি, বলতে পারবে যে এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? এটা হলো একটুখানি হিন্টস দিই, ইলেকট্রিক কারেন্ট মানে কি ফ্লো অফ ইলেকট্রন। তাহলে এর একটা দিক আছে, দিক কোন দিকে আছে? দিক হলো ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার অপোজিটে ইলেকট্রিক কারেন্টের দিক বা ডাইরেকশন বলে আমরা মেনে নিই। তার মানে ইলেকট্রিক কারেন্টের অবশ্যই দিক আছে। তাহলে ভেক্টরের বেসিক ডেফিনেশন কি, যে রাশির বা যে ফিজিক্যাল কোয়ান্টিটির মান আছে এবং দিক আছে সেটাই ভেক্টর। তার মানে বুঝতে পারছি ইলেকট্রিক কারেন্টের দিক আছে, তাহলে ইলেকট্রিক কারেন্ট ভেক্টর, ইয়েস অর নো? তো এটা হলো এক্সেপশন। কি এক্সেপশন? এটা একদমই ভেক্টর নয়, এটা কিন্তু একদম কমপ্লিটলি স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। এবার প্রশ্ন, তাহলে এটা কেন নিয়ম মানছে না? তাহলে তো ডেফিনেশন ভুল আছে। ডেফিনেশন ভুল নেই, আসলে ভেক্টর হতে গেলে শুধুমাত্র ডিরেকশন ম্যাগনিটিউড থাকলেই হয় না, ভেক্টর অ্যালজেব্রাকে ফলো করতে হয়। ভেক্টর অ্যালজেব্রা ফলো না করলে সেটাকে ভেক্টর বলা যায় না। তাহলে ইলেকট্রিক কারেন্ট যেটা, ইলেকট্রিক কারেন্ট কিন্তু ভেক্টরের যে রুলস অফ অ্যাডিশন সেটা কিন্তু মানে না, সেজন্য আমরা ইলেকট্রিক কারেন্টকে কখনো ভেক্টর বলবো না, স্কেলার বলবো। তো এই চলে গেল, আবার পরের টপিকসে চলে যাই। চলো, ম্যাট্রিক্সের যেটা 11-12 এর সিলেবাসে আছে, এটা হলো কিছু ম্যাট্রিক্সের ক্যালকুলেশন আছে, একদম ম্যাথামেটিক্স এর ম্যাট্রিক্স যা আছে। আমরা যখন মানে তোমরা যখন সম্ভবত পড়েছো তখন 11-12 এ ম্যাট্রিক্স ছিল না, এখন বর্তমানে 11-12 এ ম্যাথামেটিক্সেও ম্যাট্রিক্স এসছে। তো আমাদের ম্যাট্রিক্স এখানে যতটুকু দরকার, তোমরা চাইলে ওটা 11-12 এর ম্যাট্রিক্স চ্যাপ্টার ম্যাথের থেকে দেখে নিলেও চলবে। আচ্ছা, এরপর চলে আসো, দেখো মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেল অ্যান্ড সিস্টেম অফ পার্টিকেলস। আচ্ছা, এই মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেলস আর সিস্টেম অফ পার্টিকেলস এর এই জায়গাটা একটু বলি।
মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেল। এই মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেলের, হ্যাঁ, যারা 9-10 পরীক্ষা দিচ্ছ তারা মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেল মানে বুঝে নাও, এটা বলছে নিউটনের সূত্র পড়তে। নিউটনের সূত্র, বল, ভরবেগ, ভর, অমুক তমুক যা যা আছে সেগুলো। তাহলে আমাদের কাছে কি আছে যারা 11-12 পরীক্ষা দিচ্ছ, 11-12 দেখো ওই 9-10 যে অংশটা আছে সেটা শুধু তোমাদের এই টপিকটার মধ্যে আছে। তাহলে তোমাদের এক্সট্রা কি আছে? তোমাদের আছে হলো এই সিস্টেম অফ পার্টিকেলস, এই ল্যাগ্রেঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন, এই হলো। এই যে ল্যাগ্রাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন, এই নামটা শুনেই অনেকে ভাবতে পারো না বাবা আমি 11-12 পরীক্ষা দেবো না। কিচ্ছু ঘাবড়ানোর নেই। ল্যাগ্রাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ান তোমরা যখন ক্যালকুলেশন করেছো বা গ্রাজুয়েশনে পড়াশোনা পড়েছো আর কি, তখন দেখেছো এর এক একটা ক্যালকুলেশন বড় বড়, বা ল্যাগ্রাঞ্জিয়ানের যে ফাংশন টাংশন গুলো হয় সেটা খুব বড়। তো এই ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান যদি এত বড় হয় তোমরা ভাবছো কি করে পড়বো কি করে পড়বো কি করে পড়বো। আচ্ছা, এটা তো পরীক্ষা হবে এমসিকিউ, এই পরীক্ষাতে তোমার কি মনে হয় এক পাতা ক্যালকুলেশন করতে দেবে? নিশ্চয়ই নয়। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি শুধুমাত্র রেজাল্ট গুলোকে আমরা ফলো করব। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের যখন এই ক্লাসটা হবে তোমাদের একদম সহজই মনে হবে, একদম মানে খুব মাথায় বেশি চিন্তা নিতে হবে না। চলো নেক্সট, এরপরের টপিকটা খেয়াল করো, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্ট অফ ইনার্শিয়া, রেডিয়াস অফ জাইরেশন, থিওরাম অফ প্যারালাল এন্ড পারপেন্ডিকুলার অ্যাক্সেস, সেন্ট্রিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। এই বিষয়টা, এটা মনে আছে, এটা আমি বলেছিলাম কিন্তু 11-12 এর সিলেবাস। 9-10 এর সিলেবাসে এর কিন্তু কোথাও কোনো নামগন্ধ নেই। মানে 9-10 এর সিলেবাসে এইটা ছিল হলো গিয়ে তোমার এটাকে আমরা বলতাম রোটেশনাল মোশন, বা মানে বলি এই রোটেশনাল মোশনের কিন্তু কোনো কিছু আমাদের 9-10 এর সিলেবাসে নেই। কিন্তু সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল ফোর্সকে যদি না বলি তাহলে পরে ফিজিক্স কন্টিনিউ করা যাবে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করছে, যারা 9-10 পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে এই জায়গাগুলোকে আমরা খুব একটা বেশি করব না, কিন্তু এই সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল ফোর্সের এই জায়গাটা থেকে কিছু কোশ্চেন করব, আর এর উপরের অংশটা 11-12 যারা আছে তারা করছে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট পেজে চলো। আচ্ছা, রিলেশন বিটুইন জি অ্যান্ড জি। জি মানে তো জানো, এই জি মানে কি, মহাকর্ষীয় ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, মানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আর এই জিটা হলো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো রিলেশন বিটুইন জি অ্যান্ড জি, ভেরিয়েশন অফ জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ইন্টেন্সিটি অ্যাট এ পোটেনশিয়াল। আচ্ছা, এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাকচুয়ালি এখানে একটা কমা বা একটা কিছু হওয়া উচিত ছিল। মানে আমাদের যেটা এসএসসি সাইটে যেটা দিয়েছে, সাইটে দেখো পর দিয়েছে, মনে হচ্ছে যেন একটা কমন টপিক, একদমই নয়। এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল একটা ফ্যাক্ট, আর গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি একটা মানে টপিক। তো এই গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা কি ছিল, ভি ইকুয়াল টু সাম জিএম বাই আর ছিল। আর গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি বা ফিল্ড ইন্টেন্সিটিও বলে থাকি আমরা, এটা জিএম বাই আর স্কয়ার এরকম ফর্মুলা ছিল। তো এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু 11-12 এর সিলেবাস। আচ্ছা, এই জায়গার আগে পর্যন্ত এই অংশটুকু 9-10 পড়বে, আর এরপর থেকে শুরু করে বাকি যে অংশটা দেখো, এই গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে এই সিমেট্রিক্যাল বডি পর্যন্ত এই অংশটা তোমাদের নেই। কাদের নেই? এই অংশটা 9-10 এর নেই। এই যে স্ট্রাইক করা অংশটা 9-10 এর জন্য নেই। তাহলে 9-10 এর জন্য শুধু এই অংশটা আছে। কেপলারস ল আছে বোথ, এই পর্যন্ত হলো পুরো গ্র্যাভিটেশনের সিলেবাস। তো দেখো এই জায়গাটায় যে রিলেশন বিটুইন জি অ্যান্ড জি, ভেরিয়েশন অফ জি, এই জায়গাটা থেকে মোটামুটি ক্যালকুলেশন বা যা কিছু আছে সবটা 9-10, 11-12 এর জন্য সেম। আচ্ছা, এইটাতে তোমাদের একটুখানি বলি, এই কেপলারস ল থেকে গেল বছর একটা প্রশ্ন এসেছিল, প্রশ্নটা একটু মনে করাই। বলছিল যে এই যে কমেট গুলো হয়,
কমেট গুলো যে পথটাতে চলে ওই পথটা কেমন, মানে ট্রাজেক্টরি অফ আ কমেট কি টাইপের শেপ হয়। তো এটাকে কেপলারস ল না জানলে বলা খুব মুশকিল, কারণ কমেট কিন্তু বাকি প্ল্যানেট গুলো সানের চারদিকে ঠিক যেভাবে রিভলভ করে কমেটের ক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে কমেট যদি বাকি প্ল্যানেটদের মধ্যে রিভলভ করে তাহলে কমেটের ক্ষেত্রেও নিশ্চয়ই কেপলারস ল অ্যাপ্লিকেবল। আর কেপলারস ল যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তাদের ক্ষেত্রে কিন্তু সবসময় ট্রাজেক্টরি এলিপ্টিক্যালি হয়। 2016 সালে এটা কিন্তু 11-12 এটা এসেছিল যে কমেটের ট্রাজেক্টরি শেপ কেমন। আচ্ছা, এটা হয়ে গেল গ্র্যাভিটেশন। পরের টপিকে চলে যায়। এর পরের টপিকটা দেখো, এই যে ইলাস্টিক ডিফরমেশন, torsion of wire, torsional oscillation, bending of uniform beam, clamped at one end, supported by both end। এই জায়গাটাতে বলি, ঠিক যে অংশটা তুমি এখানে সিলেবাসে দেখতে পাচ্ছ 11-12-এ, 9-10-এ এর একটুও নেই। তাহলে 9-10-এর সিলেবাসে এই অংশটা থেকে কি আছে? 9-10-এর সিলেবাসে তোমরা এই অংশটা থেকে পাবে হলো এটা মানে ইলাস্টিসিটি বা হ্যাঁ, শুধুমাত্র তোমাদের সিলেবাসে মেনশন করা আছে ডেফিনেশন অফ টার্মস স্ট্রেস, স্ট্রেন, ইলাস্টিক লিমিট, হুকস ল, মডুলি অফ ইলাস্টিসিটি। তার মানে অ্যাকর্ডিং টু সিলেবাস শুধু 11-12 বা গ্রাজুয়েশনের বইয়ের প্রথম 2 পেজ আছে। তো প্রথম 2 পেজের তো গল্প নয়, তো আর একটু বেশি ইলাস্টিক এনার্জি টেনার্জি অমুক তমুক দিয়ে আরেকটু বেশি আছে। এবার ওই অংশটার পর এই অংশটা 9-10-এর একদমই নেই, এই অংশ শুধু 11-12-এর আছে। এবার বলবো যে 11-12-এ কি তাহলে প্রথম অংশটা নেই? দেখো, প্রথম অংশ এই যে হুকস ল, মডুলি অফ ইলাস্টিসিটি, স্ট্রেস, স্ট্রেন, এগুলো যদি তুমি না পড়ো তুমি এই জায়গাগুলো আর কোনো কিছু বুঝতেই পারবে না, তোমার পুরো মাথার উপর দিয়ে যাবে। তাহলে তোমাকে কিন্তু ওটা সিলেবাসে নেই ঠিকই, কিন্তু তোমাকে দেখতেই হবে। আচ্ছা, ইলাস্টিসিটি ছেড়ে দাও, পরের টপিকে চলে এসো। পরের টপিক হলো সারফেস টেনশন, মানে যাকে পৃষ্ঠ টান বলতাম, and its molecular origin, surface energy, excess pressure on a curved liquid surface, shape of liquid drop, surface tension and evaporation। তো এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হলো সারফেস টেনশনের টপিকটা আছে, আর এটা অনার্সে। আর পাসের ক্ষেত্রে সারফেস টেনশনে কি আছে? সারফেস টেনশন, সারফেস এনার্জি, ক্যাপিলারি রাইজ, মানে ক্যাপিলারি রাইজ মানে মনে আছে যেগুলোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছিল উইকস অফ ল্যাম্প, কিংবা ধরো ক্যাপিলারি ওয়াটার, মানে যে ওয়াটার গুলো গাছেরা নেয়। তো এটা হলো পাসের সিলেবাসে। তাহলে এই জায়গাতেও মোরাললেস একই রকম সিলেবাস, কোনো ডিফারেন্স সেই অর্থে নেই, মানে সারফেস টেনশনের ক্ষেত্রে। ভিসকোসিটির ক্ষেত্রে কি আছে? ভিসকোসিটি মানে সান্দ্রতা, নিশ্চয় পরের পেজে চলো। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, ভিসকাস ফ্লো থ্রু আ ক্যাপিলারি টিউব, পয়সলিস ফর্মুলা, স্টোকস ল আর রেনল্ডস নাম্বার। ভিসকোসিটিতেও খুব একটা ডিফারেন্স নেই অনার্স এবং পাসের সিলেবাসে, মানে 9-10 আর 11-12 এর মধ্যে দুটো পরীক্ষাতেও ভিসকোসিটির একই রকম প্রায় সিলেবাস। আচ্ছা, এবার চলে আসো, তাহলে এই অংশটা হয়ে গেল। এই অংশটা হলো আমাদের মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের অংশ। আচ্ছা, পরের টপিকে চলে আসি, হিট। হিটে দেখো কি কি আছে, এটা 11-12 এর জন্য। এটা হলো কাইনেটিক থিওরি অফ গ্যাস, কেটিজি। কি কি আছে এখানে? বেসিক ল, ডিগ্রিজ অফ ফ্রিডম, ক্লাসিক্যাল ল অফ ডিস্ট্রিবিউশন, স্পেসিফিক হিট। আরো পরের দিকে চলে যাও, পারফেক্ট গ্যাস ইকুয়েশন, ভ্যান্ডারওয়াল ইকুয়েশন, হিট কন্ডাকশন, সলিড কন্ডাক্টিভিটি, ডিফিউজিভিটি। এই পর্যন্ত 9-10 আছে পুরোটা, 9-10, 11-12 বোথ এই পর্যন্ত কমন। আর এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, এই ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স এর অংশ যেটা আছে একদম ফার্স্ট ল থেকে পরের পেজে চলে যাও, দেখো সেকেন্ড ল নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, না, আগের পেজেই ছিল সেকেন্ড ল, সরি। এই যে যেখানে এন্ট্রপির কনসেপ্ট আসে এখানে তোমার সেকেন্ড ল থাকবে, কিংবা ধরো এই কেলভিন কার্নট থিওরাম, এখানেও সেকেন্ড লর অ্যাপ্লিকেশন। এখানে চলে যাও থ্রটলিং প্রসেস। আচ্ছা, এই পর্যন্ত যে অংশটা, এই পর্যন্ত অংশটা এটা হলো যারা 11-12 পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এখানে শুধুমাত্র কার্নট থিওরামটা আছে বা কার্নো ইঞ্জিন আছে, আর সেই অর্থে কিছু
নেই। আচ্ছা, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমাদের। লাইটের ক্ষেত্রে এবার চলে আসো, লাইটের ক্ষেত্রে পরের পেজে চলে যায়। আমাদের একটা পেজ এক্সট্রা চলে গেছে, ওয়েট। আচ্ছা, এরপর চলে আসো সাউন্ড। সাউন্ডের ক্ষেত্রে দেখো কি কি আছে। সিম্পল এই SHM, সিম্পল হারমোনিক মোশন, ড্যাম্পড হারমোনিক অসিলেটর, এই সাউন্ডের ক্ষেত্রে অলমোস্ট একই, মানে খুব একটা ডিফারেন্স নেই। হ্যাঁ, কোথাও কোথাও কিছু ডেরিভেটিভ টাইপের ক্যালকুলেশন এখানে বেশি আছে, যেটা 9-10 এর ক্ষেত্রে নেই। আচ্ছা, সাউন্ডের পরের টপিকে চলে যায়, কি আছে, অপটিক্স। আচ্ছা, অপটিক্স এর ক্ষেত্রে কিন্তু একটু বড় ডিফারেন্স আছে 9-10 এবং 11-12 এর জন্য। অপটিক্স এর 9-10 এর ক্ষেত্রে যেটা আছে, 9-10 যারা পরীক্ষা দিচ্ছ তারা হলো এই মুহূর্তে সিলেবাসে যেটা আছে সেটা হলো পুরো 11-12 এর বইতে যেটা কারেন্ট সিলেবাস তার যা অপটিক্স পুরোটা আছে। কিন্তু 11-12 এর ক্ষেত্রে দেখো যে জিনিসগুলো একটু এক্সট্রা পড়তে হয়, যে ফার্মার্স প্রিন্সিপাল, হেলমহোল্টজ ল্যাগ্রাঞ্জ ল অফ ম্যাগনিফিকেশন, তারপরে এই আইপিসের কনসেপ্টটা, এগুলো এক্সট্রা, বাকিগুলো কমন। এই হলো অপটিক্স বা লাইট। আচ্ছা, এটা তো বুঝতে পারছো, এটা রে অপটিক্স। আচ্ছা, আরো একটা কথা, থিক লেন্স কিন্তু 9-10 এর জন্য নেই, থিক লেন্স কিন্তু 11-12 এর জন্য। এবার চলে আসো, এই যে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা মেনলি বলি হলো ফিজিক্যাল অপটিক্স। এই যে ইন্টারফেয়ারেন্স, ডিফ্রাকশন, আর একটা টপিক আছে পরে, সেটা হলো পোলারাইজেশন। এই ইন্টারফেয়ারেন্স, ডিফ্রাকশন আর পোলারাইজেশন, এই তিনটে জিনিসই দুটো সিলেবাসেই আছে, কিন্তু এখানে একটু বেশি থাকবে, ওখানে একটু কম থাকবে, এই। আচ্ছা, লাইটের পরে চলে যাও, কি আছে দেখি। এই যে পোলারাইজেশন বলছিলাম। আচ্ছা, ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট, ইলেকট্রিসিটি। এই ম্যাগনেটিজম পার্টটা হলো আমাদের কাছে একটু খুঁতখুঁতে পার্ট। এই ম্যাগনেটিজম পার্টটা থেকে হ্যাঁ, ম্যাগনেটিজম পার্ট পড়তে গেলে যারা 11-12 পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে একদম মাস্ট, 11-12 সবার জন্য, 9-10 এর জন্য ম্যাগনেটিজম পার্টটা অ্যাটলিস্ট 11-12 এর কারেন্ট সিলেবাসের বইতে পর পর লাইন বাই লাইন যা আছে সেটা পড়তে হবে। এটা হলো ম্যাগনেটিজম পড়ার উপায়। আর ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রিসিটি, এরপর যা যা দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি কমন টার্ম। এই যে ইলেকট্রিক পোটেনশিয়াল, তারপর চলে আসে এই যে গাউস থিওরাম, এটা হলো তাহলে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পার্ট এটা। তারপর চলে যাও, কি আছে দেখতে পাচ্ছি, এটা হলো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। এই গ্যালভানোমিটার, অ্যামিটার, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, গ্যালভানোমিটার, অ্যামিটার, এখান থেকে অঙ্ক আসে। তারপর চলে যাও, এটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি, যেখানে কারশফস ল মানে কেভিএল আর কেসিএল থাকছে। এই অংশটা দেখো এলসিআর সিআর দেখতে পাচ্ছ, তার মানে এই হলো অল্টারনেটিং কারেন্ট মানে এসি। আচ্ছা, তারপরের পেজে চলে যাও। এবার হলো মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সে কি আছে, এই যে এক্স রে, প্ল্যাঙ্ক হাইপোথিসিস মানে হলো এই যে প্ল্যাঙ্ক হাইপোথিসিস, ডি ব্রগলি হাইপোথিসিস মানে কোয়ান্টাম ফিজিক্স। এখানে দেখো কি কি আছে, এই যে আইগেন স্টেট, আইগেন ভ্যালুজ, মনে পড়ছে এখানে একটা সেই একটা এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশন, খুব বড় একটা ইকুয়েশন। এই জায়গাটা প্ল্যাঙ্ক হাইপোথিসিসের এই অংশটা, এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশন, এগুলো 11-12 এর সিলেবাস আছে, 9-10 এর শ্রোডিঙ্গার ইকুয়েশন নেই। কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট বলে নাম দিয়ে এই প্ল্যাঙ্ক হাইপোথিসিস বা ডি ব্রগলি হাইপোথিসিসের কিছু কিছু জিনিস পড়ানো হয় 9-10 এর সিলেবাসে, এটা শুধু 11-12 এ আছে। পরে চলো, এই হাইড্রোজেন অ্যাটম মানে হলো তারপর আচ্ছা, জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট গেল। আচ্ছা, এই দেখো ক্রিস্টাল স্ট্রাকচার, এটা হলো ক্রিস্টাল ফিজিক্স, এটা 11-12 এর সিলেবাসেই আছে, 9-10 এর সিলেবাসে নেই। এই অংশটাও খুব একটা নেই, কিছু কিছু আছে, রমন এফেক্ট এফেক্ট গুলো আছে। পরের টপিকে চলো। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স 9-10 এর সিলেবাসে নেই, 11-12 এ পুরো এক্সট্রা। নিউক্লিয়ার ফিজিক্স 9-10 এ নেই, 11-12 এ এক্সট্রা। লেজার 9-10 এ নেই, 11-12 এ এক্সট্রা। আচ্ছা, রিলেটিভিটি 9-10 এ নেই, 11-12 এ এক্সট্রা। মানে 9-10 এ একদমই নেই, মানে একদমই নেই।
আর 11-12-এ আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে আসো। এই ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে কমন পার্টটা হলো 1-2, এটা কমন দুটো জায়গাতেই রয়েছে। ভ্যাকুয়াম টেকনিক্সটা 9-10-এর সিলেবাসে নেই। পার্টিকেল অ্যাক্সিলারেটরটা মনে হচ্ছে যেন নেই, কিন্তু আছে। কিরকম? এই পার্টিকেল অ্যাক্সিলারেটর এখানে আলাদা করে দিয়েছে হলো 11-12-এর জন্য, কিন্তু 9-10-এর জন্য এই পার্টিকেল অ্যাক্সিলারেটর চলে যাবে হলো যেখানে কি আছে না ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট আছে ওই জায়গাতে। আচ্ছা, লাস্ট একটুখানি বলি, বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, এই অংশটাকে, এই যে গেটগুলোকে খুব ক্লিয়ারলি মেনশন করা নেই যে এটা 9-10 সিলেবাসে আছে কি নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই গেটের অংশটা, এটা একটু ইজি টপিকই, তাহলে আমার সাজেশন যে গেটের এই অংশটা 9-10ও করবে, 11-12ও করবে। তাহলে এই হলো আমাদের পুরো সিলেবাস। তো তোমরা যখন ক্লাস শুরু করবে তখন নিশ্চয়ই পরপর পরপর এগোবো। তাহলে পরপর এগোলে বুঝতে পারবে যে সিলেবাসে কি পড়তে হবে না হবে। তোমরা শুরু করো ক্লাস, একটা দুটো করে করে ক্লাস এগোও, দেখবে ধাপে 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 নিজের কনফিডেন্সটাও পেয়ে যাবে। আর একদমই কঠিন নয়। নিজেরা যখন গ্রাজুয়েশনে পরীক্ষা দিয়েছো, বিশেষত ফিজিক্স অনার্স যারা কমপ্লিট করেছো, তাদের কাছে এই পরীক্ষাটা যদি এখন সামান্য সামান্য করে একটু সিস্টেমেটিক্যালি চলো, দেখো এই পরীক্ষাটা ভীষণ ইজি মনে হবে। তোমার গ্রাজুয়েশনে যতটা প্রেশার নিতে হয়েছিল বা মাস্টার ডিগ্রিতে যতটা প্রেশার নিতে হয়েছে যারা মাস্টার ডিগ্রি করেছো, সেই প্রেশারের তুলনায় এসএসসির প্রিপারেশন নেওয়া অনেক সহজ, মানে ট্রাস্ট মি অনেক সহজ। তো চলো এবার ক্লাসে দেখা হবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো।